প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজ আমি সেকেন্ড ইয়ারে যারা আছো তারা তো ফার্স্ট পেপারের অনেক জিনিস ভুলে যাও। তো এখানে আজ আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু আলোচনা করব। আর কোশ্চেন প্যাটার্নে তোমরা জানো যে এখানে ফার্স্ট পেপারে কিন্তু বলা হচ্ছে, ফার্স্ট পেপারে তোমাদের গত ক্লাসে তোমাদের বলা হয়েছিল যে কি যেন সেকেন্ড সেট 1 নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ আমি সেট 2 নিয়ে আলোচনা করব, আর এখানে সেট 2 এবং পার্ট 1 নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্ন তোমরা জানো, 1 নম্বর প্রশ্ন হলো এমসিকিউ এর মধ্যে তোমরা জানো যে এই প্রশ্নটা কিভাবে ট্যাকল বা সলভ করতে হয়। এটা হলো তোমরা জানো যে এটা করতে হলে তোমাদের ভোকাবুলারিটা কিন্তু বাড়াতে হবে। এই ভোকাবুলারিটা কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে বারবার আলোচনা করা হয়েছে। তোমরা আর মূল জিনিসটা হলো তোমাদের ব্যাচটা ভালো মতো পড়তে হবে। আর হলো তোমরা যেহেতু আগেই এই এমসিকিউ করে এসছো, ক্লাস 6 থেকে সম্ভবত এই এমসিকিউ প্রশ্নটা আছে। তো এখানে 5 নম্বর থাকবে, 5 নম্বর থাকবে এবং 5টা প্রশ্ন থাকবে। এটা 1-এর এ আর 1-এর বি তে প্রশ্ন থাকবে, মানে প্রশ্ন উত্তর। এখানে প্রতিটা প্রশ্নে আমাদের 2টো করে নাম্বার থাকবে, এখানে 10 থাকবে। আর হলো আজ তোমাদের 2 নম্বরে থাকবে হলো ফ্লো চার্ট নিয়ে আগে আলোচনা করা হয়েছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছে ফ্লো চার্টটা কীভাবে সলভ করতে হয়। তো এখানে তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটার ট্যাকল বা সলভ কিভাবে করতে হয় সেটা কিন্তু একটা নমুনা আমাদের দেওয়াই থাকবে। এখানে আমি তোমাদের ফ্লোচার্ট সম্পর্কে যে জিনিসটা আমি তোমাদেরকে বলি যে ফ্লোচার্টটা যদি নাউন দিয়ে শুরু থাকে, যেহেতু একটা উদাহরণ আমাদের দেওয়া থাকবে, সেটা যদি নাউন দিয়ে শুরু থাকে তাহলে নাউন দিয়ে করতে হবে। জিরান মানে ভার্বের সঙ্গে আইন যোগ, এটা যদি থাকে তাহলে এটা দিয়ে শুরু করতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে যদি কোনো প্রশ্ন সলভ করা থাকে তাহলে আমাদেরকে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে আমাদের প্রশ্নটা সলভ করা লাগবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা যদি থাকে, এগুলো এই যে ইনফিনিটিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে এটা নিয়ে আজকে এখন আমি বর্ণনা করতে পারছি না। তবে ডিটারমিনার বা ওই যে আমাদের যে সেকেন্ড পেপারের যে আমাদের ডিটারমিনার, তারপরে যে আর্টিকেল ওইটাকে মডিফায়ার বলে, ওই মডিফায়ার চ্যাপ্টারের মধ্যে যখন আমি মডিফায়ার চ্যাপ্টারটা আলোচনা করবো তখন আমি এই সম্পর্কে বিস্তারিত তোমাদের উদাহরণ সহ তোমাদের আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেডিকেট, ক্যাপশন এই সমস্ত বিষয়গুলো আমাদের ফ্লো চার্টের মধ্যে থাকে। তো ফ্লো চার্টের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থেকে আমি তোমাদের কিছু উদাহরণ এখানে দিচ্ছি। সেটা হলো যেমন হলো যে লিভস অন দ্য স্ট্রিট। এখানে প্রথমে বলেছি, এখানে আমি বোর্ড কোশ্চেন নিয়ে কিছু উদাহরণ তোমাদের দিয়েছি যাতে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো যে ফ্লো চার্টটা কিভাবে করতে হয়। এখানে লিভস অন দ্য স্ট্রিট, এখানে প্রথমেই যে লিভস মানে এটা হলো ভার্ব দিয়ে শুরু করা হয়েছে, আর আমাদেরকে ভার্ব দিয়েই কিন্তু এই প্রশ্নটা সলভ করতে হবে। তো পরবর্তীতে আছে হলো সংস রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভারাল লাইফ। সং মানে গান কিভাবে আমাদের গ্রামীণ জীবনকে, গ্রামীণ নদীমাতৃক জীবনকে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমাদের কালচার চ্যাপ্টারটা যেখানে আছে সেখানে এটা এই প্যাসেজটা আছে। তো এখানে আমাদের সংস রিফ্লেক্টিং, এটা এই উদাহরণটা একটু কঠিন, এটা আমি তোমাদের রেখে দিচ্ছি কারণ এটা কঠিন নিয়ে একটা পরে আলোচনা করব। পরে 3 নম্বরটা আছে ডায়াসপোরা অফ দ্য জুইশ পিপল, মানে জুইশ পিপলদের যারা ইহুদি জনগোষ্ঠী আছে তাদের ডায়াসপোরা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক দেশ থেকে অন্য জায়গায় স্থানান্তর। তোমরা জানো যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো এখানে ডায়াসপোরা শব্দটা আছে, এখানে নাউন দিয়ে শুরু আছে, তাহলে নাউন দিয়ে কিন্তু আমাদের এখানে যেভাবে আছে প্রশ্নটা সেভাবে সলভ করতে হবে। তারপর 4 নম্বরে এখানে আছে হলো এন্ডিং অফ পার্টিকুলার ওয়ার। এখানে বিশেষ, পার্টিকুলার অর্থ হলো বিশেষ,
যে বিশেষ বিশেষ কিছু যুদ্ধ আছে সেইগুলো শেষ করতে হবে, এন্ডিং মানে শেষ করবো মানে এখানে আছে হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, এখানে এন্ডিং করা হয়েছে। এখানে এভাবে আমাদের প্রশ্ন সলভ করতে হবে, প্রতি 4-5টা প্রশ্ন কিন্তু আমাদের যে যেটা দিব সেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করব, কারণ এটা করলে আমাদের সুবিধাজনক হবে। কারণ হলো এটা যেহেতু আমাদের উদাহরণ দেওয়া আছে সেহেতু আমাদের এইভাবে সলভ করলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, সময় কম লাগবে। পরে হচ্ছে মেকিং ডেঞ্জারাস অ্যানিমালস ডোসাইল, এটা ভার্বের সঙ্গে আইন যোগ আছে। আবার তারপরে আসলে অ্যালাউইং টু ডু মেনি থিংস, এটা অনেক জিনিস করতে আমাদের সমর্থন করে। এভাবে ভার্বের সঙ্গে আইন যোগ করে কিন্তু অনেক প্রশ্ন সলভ করা যায়। আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে এটা হলো আমি বোর্ড কোশ্চেন থেকে নিয়েছি এবং উদাহরণ নিয়েছি যেন তোমরা এটা বুঝতে পারো। যাক, এটা ফ্লো চার্ট সম্পর্কে একটুখানি আলোচনা করলাম, পরে যদি যদি কোনো সমস্যা থাকে পরে আলোচনা করা যাবে। এরপরে আছে হলো সামারিটা। তোমরা জানো সামারি, তোমরা অনেক সময় সামারি লিখতে গিয়ে তোমাদের অনেক সমস্যা হয়। সামারি অনেকে প্যাস থেকে দুটো একটা লাইন তুলে দিয়ে তারা মনে করে যে এটা আমাদের হলো প্রশ্নটা সলভ করা হয়ে গেছে, কিন্তু জিনিসটা কিন্তু আসলে তা না। সামারি কোনোটা সামারি প্রশ্নে যেভাবে সলভ করতে সেটা হলো প্যাসটা ভালো মতো পড়তে হবে। পরে ওই প্যাসটার উপর যে আমাদের লেখক অথবা যে কবি যেটা যে একটা মেসেজ মানে যে একটা কথা ওই লেখার মধ্যে বলতে চেয়েছে সেই ব্যাপারটা আমাদেরকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। নিজের ভাষা লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, আর যদি তোমরা প্যাস থেকে কোনো লাইন তুলে দিয়ে মনে করো যে এটা সলভ করা হয়ে গেছে তাহলে নাম্বার কিন্তু এরকম একদম মানে খুব পোর নাম্বার পাবে। আচ্ছা, 4 নম্বরটা আছে হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হলে যে এই প্রশ্নটা সলভ করতে হলে যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হলো আমাদের যে ঘরের মধ্যে যে সমস্ত শব্দ, আচ্ছা 4 নম্বর হলো আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে আর 5 নম্বরে কিন্তু কোনো শব্দ থাকবে না। তো 4 নম্বরে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলোর কিন্তু অর্থগুলো কিন্তু আগেই জানতে হবে। অর্থ না জেনে কিন্তু ব্যবহার করাটা মুশকিল, এই জন্য অর্থটা জানতে হবে। তো পরীক্ষার মধ্যে তো অনেক টেনশন থাকে, এই জন্য অর্থ জানার ব্যাপারটাও কিন্তু বেশ কঠিন হয়ে যায়। কারণটা হলো কোনটা আমি জানি কোনটা আমি জানি না, বা অন্য কোনো সোর্স থেকে আমি পাবো কিনা, অনেক সমস্যা থাকে। পরে বলা হয়েছে তাহলে 4 নম্বরটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, 5 নম্বরটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু, মানে কোনো ক্লু থাকবে না, কোনো শব্দ দেওয়া থাকবে না। 6 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট তোমরা জানো, রিঅ্যারেঞ্জমেন্ট তোমরা অনেক আগে থেকে করে এসছো। কতগুলো 10টা প্রশ্ন থাকবে, সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সগুলোকে আমাদের সাজিয়ে গুছিয়ে সিরিয়াল করে কোনটা কোন ঘটনার পর কোন ঘটনা হয়েছে সেটা হলো আমাদের লিখতে হবে। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট যে এই সমস্যার সমাধান করতে হলে কোনো একটা ব্যক্তির জীবন যদি থাকে তাহলে তোমাদের সেটা প্রথম থেকে জন্ম লেখাপড়া, তারপরে হলো কোনো পুরস্কার যদি থাকে সেটা আমাদের করতে হবে, তারপরে হলো সে কি কি কৃত্য মানে অ্যাচিভমেন্ট সে দেখাতে পারলো জীবনে, এই সমস্ত ব্যাপারগুলো, কি পদক পেল, তারপরে সে কি কি ধরনের কাজ সে মানুষের জন্য উৎসর্গ করতে পারলো ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো তোমাদের কিন্তু তোমাদের সিরিয়াল করে দিতে হবে। এটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট। কোনো পার্সনের উপর যদি থাকে তাহলে সেটা সহজ হয়, আর যদি অন্য কোনো বিষয়ের উপর থাকে তাহলে কিন্তু সেটা কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, এখানে আমাদের 10টা সেন্টেন্স থাকবে, আমাদের 10টা প্রশ্নের মধ্যে 10 নম্বর থাকবে। এরপর আসলে স্টোরিটা তোমরা জানো, স্টোরি একটা গল্পটা দেওয়া থাকবে, শুরুটা দেওয়া থাকবে, এটা হলো সলভ করতে হবে। এখানে 7 নম্বর থাকবে। তোমরা এই স্টোরিটা অনেক আগে থেকে করে এসছো, তো স্টোরিটার একটা তোমাদের ক্যাপশন দিতে হবে। একটা যে বিষয়ের উপরে তুমি কোনো একটা স্টোরি মানে গল্প লিখছো সেটা একটা ক্যাপশন মানে শিরোনাম দিতে হবে, আর শেষে একটা মোরাল দিতে হয়। মানে এখান থেকে আমি এই গল্প থেকে কি জানতে পারলাম সেটা সম্পর্কে ওই যে মোরাল যেটা থাকে সেটা আমাদের মোরাল মানে নীতি কথা, কি নৈতিক শিক্ষা এখান থেকে আমি পেলাম সেটা আমাদের দিতে হয়। তাহলে স্টোরি দুটো জিনিস, ওই যে প্রথমে একটা ক্যাপশন দিতে হবে, শেষে মোরালটা দিতে হবে, তার ভিতরে গল্পটা যে শুরুটা থাকবে সেটা শেষ করতে হবে। এবার 9 নম্বর লেটার থাকবে। লেটারে 5 নম্বর তো লেটার তোমরা অনেক আগে করে এসছো,
আর গ্রাফ চার্ট এটা নিয়ে আমি দুটো একটা ক্লাস তোমাদের নিব। আর পরে আছে হলো থিমটা হলো কোনো গল্প অথবা কোনো কবিতার মূল বিষয়টা, কবি অথবা লেখক সেই গল্প অথবা কবিতার মধ্যে কি বলতে চেয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা থাকে। সেটা খুব সংক্ষিপ্তভাবে 3-4 লাইনের মধ্যে। এখানে কিন্তু ওয়ার্ড লিমিটটা দেওয়া থাকে, এই জন্য ওয়ার্ড লিমিট ক্রস করা কিন্তু মুশকিল হয়ে যায়। তুমি যদি থিম লিখতে গিয়ে প্যারাগ্রাফ, অনেকে প্যারাগ্রাফের মধ্যে লিখে ফেলে, অনেক বড় করে লিখে ফেলে, এখানে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। কারণটা হলো আমাদের লিখতে বলেছে থিমটা, কিন্তু এখানে আমাদের গল্প লেখার মধ্যে কোনো গল্প বলা যাবে না, এখানে কোনো সুযোগই নেই, এবং এখানে কোনো নাম্বারও কিন্তু পাওয়া যাবে না। এই জন্য সংক্ষিপ্ত আকারে এটা লিখতে হবে। এটা হলো থিম, এখানে নাম্বার থাকবে 8। তো এখানে তোমাদের পার্ট এতে আসলে 1 থেকে 6, আর পার্ট বিতে 7 থেকে 11। পার্ট এতে হলো 60 মানে 60 নম্বর, আর পার্ট বিতে হলো 40 নম্বর, পার্ট বি হলো রাইটিং। তো এখানে এইভাবেই তোমাদের এটা জেনে রাখতে হবে। তো এখানে ফার্স্ট পেপার নিয়ে কিছুটা আলোচনা, প্রশ্ন এবং কিভাবে সলভ করতে সেটা নিয়ে আলোচনা করা হলো। পরবর্তীতে তোমাদের দেখাবো যে কি অন্য ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এবং কিভাবে প্রশ্নগুলো বিশেষ করে যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় সে সম্পর্কে আলোচনা করবো। আজ ক্লাস এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফিজ। যদি কোনো সমস্যা থাকে ইনবক্স করতে পারো।